মনে করলে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার এজটা বর্তমানে কত? 60। আচ্ছা, আর ভাবি আমার এবার ফেব্রুয়ারিতে 19 হবে 19-20 এর মাঝামাঝি, তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে। তো সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছর নিয়ে কোনো আলোচনা হয় না, সারা ওয়ার্ল্ডে হয় না। আমি তাহলে মুসলিম কান্ট্রিতে তো হয়ই না, এখানে হচ্ছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে। বিয়ে করার পর আসলে আপনার যারা সহপাঠী ছিল, বান্ধবী ছিল, বন্ধু ছিল, তারা বিষয়টা কিভাবে নিয়েছে? প্রথমে তো এটা আমাদের গোপন ছিল যে বিয়ে করেছি, বিষয়টা একেবারেই গোপন ছিল, কিন্তু মেম্বার ছিলাম সেই সময়। আগে যদি নবনির্বাচিত মেম্বার, তখন আপনি জানেন যে ফেসবুকে অনেক সময় আসে না ইউমেনো বা অ্যাড ফ্রেন্ড, তো ওইভাবে ওর ইয়াটা আসে আমার সামনে। আশা করি আমি যখন থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মানে এটা খুবই স্বাভাবিকভাবে অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, মানে কোনো ইন্টারেকশন ছাড়া। তো তখন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, পাঠানোর পরে সে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে জাস্ট আমাদের যে মেসেঞ্জারে মানে সে কোন ব্রাঞ্চে পড়ে, কি জাস্ট এটা মানে এটা স্বাভাবিক কৌতূহলভাবে আমি জানতে চাই, সেভাবেই পরিচয়। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দিয়েছিলাম। ধরেন আমাদের তো যে ফেসবুকে পরিচয়, তারপরে যে তার সাথে কথা হতো, তখন মানে তার সাথে স্বাভাবিক কথা, অনেক সময় সে আমার সাথে অ্যাডভাইস চেত। তাকে আমি প্রথম দেখে কলেজ নবীন ভবনে আমি দাঁড়িয়েছিলাম, স্বাভাবিকভাবে যে প্রোগ্রামে দাঁড়িয়েছিলাম, তো আসলো আইসা আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পর তার সাথে এই কথা দেখা হলো কত। তারপরে কলেজের প্রবলেম আমাদের মানে ওই মানে স্বাভাবিক একজন গভর্নিং মেম্বার একজন স্টুডেন্ট যেভাবে হতো সেভাবে। তো মাঝে মাঝে কথা হতো, যে বললাম মেসেঞ্জারে কথা হতো। তো সে তার অনেকে মানে বলতে বলতে অনেক কিছু শেয়ার করতে অনেকে নাটিকে ভাবে যে আমরা খুব কাছে চলে আসলাম, খুবই কাছে চলে আসলাম। তো আসলে তো এটা স্বাভাবিক না, কারণ তার সাথে আমার প্রেম করাটা তো স্বাভাবিক না। কিন্তু আসলে কীভাবে হয়ে গেল এটা আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, কারণ এটা কোনো প্ল্যান করা ছিল না যে আমি ওখানে গেছি তার সাথে কথা বলে যে আমরা প্ল্যান করবো, আমাদের একসঙ্গে বিয়ে হবে, এই ধরনের কোনো প্ল্যান ছিল না। তারপর ওকে আমার ভালো লাগে দেখে, ও খুব সুন্দর করে কথা বলে এবং ও আমার খুব খোঁজ খবর নিত। আমি খুব অবাক হয়ে যেতাম যে আমাকে ফোন করতো, তখন ফোন করে বলতো যে আমি লাঞ্চ করলাম কিনা, আমি ব্রেকফাস্ট করে বের হয়েছি কিনা, রাতে আমি ডিনারটা ঠিক মতো করেছি কিনা, ঠিক সময় করেছি কিনা, আমার নিজের কেয়ার নিচ্ছি কিনা, এই ধরনের কথাবার্তা বলতে বলতে আমি মানে একটু দেখতাম যে আমাকে এত কেয়ার নিচ্ছে একটা, মানে আমার থেকে এত মানে রেস গ্যাপ, তো এইগুলো আমার ভালো লাগতো। না, আমি শুধু বলছি যে আমার একটা মেয়েকে পছন্দ হয় না, সে তো অবাক হয়েছে, মানে তার যে ছবি দেখেছে তো অবাক হয়েছে। তখন তো মানে ওইটা অনেক ভালো লাগে, তো বিয়েটা তো আসলে হুট করে হয়ে গেছে। একজন মাও হয়ে গেছেন, আপনার যদি জিজ্ঞেস করি যে আপনার মেয়ের বয়স কত, আপনি বলেন আপনার মেয়ের বয়স কত? সে আমার থেকে 5-7 বছরের বড়, কিন্তু আমরা বুঝে বললাম ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু। নাম ধরে ডাকে কেন? নাম ধরে ডাকে বলো না, সম্পর্ক তো মা মেয়ে, কিন্তু আমার মেয়ে তো তার থেকে বড়, বুঝছেন না? তো ওরা খুবই ফ্রেন্ড, একদম জাস্ট মানে কি বলবো, এত ভালো ফ্রেন্ড, তারা খুবই ক্লোজ। প্রথম একটা ভিডিও দিয়েছিলাম আমরা 3 জন, আমি, তারুন আহমেদ আর খন্দকার মোস্তাক। তারুন আহমেদ তার মেয়ে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খন্দকার মোস্তাক আহমেদকে খুবই পছন্দ করে হ্যাঁ, যদি সম্পর্কের দিক থেকে দেখা যায় সে আমারও মেয়ে। একজন যাকে আপনারা ইতিমধ্যে সবাই চিনেন, হ্যাঁ, ইসলাম তিশা, যে এখন খন্দকার সিনথিয়া ইসলাম তিশা। তিশা, একটু কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি খন্দকার সিনথিয়া ইসলাম তিশা। আসলে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, আমরা ফ্যামিলি মেম্বারস একসাথে হবো, কথা বলবো। আমাদের ব্যাপারে অনেক কনসেপ্ট যে আমরা কেমন বা আমরা কি মনে করি, আপনারা কি মনে করছেন, এগুলো আসলে আমরা তেমন কিছু ভাবি না। আমাদের বন্ডিংটা খুবই ভালো, আমরা লাইফ তো একটাই না, একটাই লাইফ। কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো বন্ধুর মতো, সে আমাকে মানে খুব সুন্দর মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে। পাপা আসসালামু আলাইকুম। আমি তো সাধারণ মানুষ না, আমি জননেন্দ্রিত মহান রাজা খন্দকার মোস্তাক আহমেদ। আমার সাথে ভালোভাবেই কথা বলে, আমার যা যা প্রয়োজন সবকিছুই সে দেখে। আমাকে মাঝে মাঝে ফোন দেয় যে তোমার কি লাগবে বলো, আমার যদি কোনো কিছু দরকার হয় সে নিজে দেয়। আমার মেয়ের সাথে আপনি অনেকে দেখেছেন যে আমার মেয়ের সাথে আমি বিভিন্ন ভিডিও গান এগুলো করে থাকি। আমার মেয়ের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক হয়েছে, আমি সব বন্ধু, আমার লাইফ স্টাইল জানে, যারা আমি ছেড়ে আমার কোনো কিছু আমি যদি বলি তুমি আমার এটা লাগবে, সে কখনোই আমাকে না করে না।
আমি যদি কিছু বলি তোমার এটা পছন্দ হয়েছে সে সেটা কিনে দেয়, নিজের জন্য কিছু কিনতে হলে আমার জন্য কিনে, আমিও নেই। এগুলো ঝগড়াঝাটি ছেড়ে কোনো লাভ নেই। লাইফ ইজ বিউটিফুল and it's more beautiful when you accept and cherish and the people that আমি আরেকটি কথা বলি, love you. Actually, আজকে আমার মন খুব খারাপ ছিল। তুমি টিপস দিবা ভালো হওয়ার, ভালো হওয়ার। খারাপ যে কাজটা সবসময় করি, আমি আমার সবচেয়ে ভালো ড্রেসটা করি, আমি অনেক করে শেয়ার করি। একটা লম্বা সময় নিয়ে আমি শাওয়ার করি, শাওয়ার করে আমি আমার সব ভালো ড্রেস করি। অবশ্য আমার সব ড্রেসই অনেক ভালো, সব ড্রেসই আমার অনেক ভালো, কারণ আমি খুব ভালো পারফিউম দিই, আমি একটা ভালো ড্রেস আমার বাবা মাঝে মাঝে চেঞ্জে করে ফেলে একটা ড্রেস একবার করে। রেস্টুরেন্টে চলে যাই। ও তো রেডি হওয়ার পরে আয়নার মধ্যে নিজেকে মিনিমাম 1 ঘন্টার মতো দেখে যে আমার এবং এটা ভালো লাগছে না, এবং ভালো উনি লাগছে না, আমাকে প্রচন্ড মাত্রায় এবং সে আমাকে বলে তুমি আয়নার মধ্যে সে আমাকে বলে তুমি কি বিয়ে করতে যাবে না? আমি বলছি, Oh my God. আল্লাহ মাফ করুন, বিয়ে করতে অনেক কিছু হয়ে গেছে, আমি বিয়ে দরকার নেই বাবা, একটু ক্লাসে গিয়ে শান্তিতে থাকি, ভালো থাকি। খেলতো সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো না, আমরা আমাদের ভিডিওটা শেষ করবো বাবার খুবই ফেমাস একটা লাইন বলে, যেটা হচ্ছে 1 2 3 ভালোবাসা অবিরাম। সবাইকে আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে। আমাদের ফোনতে মানে একটা ভিডিও, আইফোনে একটা ফিচার থাকে, মানে আমার হাত লেগেই প্রথম উপরে ক্যামেরাটা থাকে, তো ভিডিওটা হয়ে যায়। একদিন আমি রাগ করেছিলাম, তো সে আমাকে গাড়িতে খেতে বলছিল, আমি খাবো না, আমার বুঝে আমি এটা খাবো না, ওটা খাবো না, তো এইভাবে কান্নাকাটি করেছিলাম, তো ভিডিওটা ভুল বশতেই হয়। আর আমার ফোনে আসলে লক ছিল না, তো যখন কারো নাম বলতে চাই না, তো একজন ফোনটা নিয়ে দেখতে দেখতে এই ভিডিওটা পায়, তো সেইটা তার ফোনে নিয়ে নেয়। আর আসলে মানুষের মনে কখন কি হয় তা তো বলা যায় না। তখন ইলেকশন ছিল আইডিয়াল স্কুলের সামনে, তো তার পিছনে অনেক লোক লেগেছে, তো আমার এই ভিডিওটা ভাইরাল করে তারা বলে যে ছাত্রী নির্যাতন। মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে ছিল সে মানে কান্না করতেছে, আমাকে দেখা যাচ্ছে না, আমার বয়স ছিল, আমি বলতেছি আমি খাবো না, আমি চিকেন খাবো না, খুব কান্না করছি। আমি বলছি খাও, জোর করছে, খাবো না কেন? তারপরে ভিডিওতে ছিল যে তুমি বাসায় যাও, অবশ্যই বাসায় নামে যাও না, কোচিংয়ে যাবে, আমি বাসায় যাও। এখন বাসায় যে, কিন্তু তখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে হয়েছে মার্চ মাসে, এটা সম্ভবত মে মাসের দিকে, মানে বিয়ের 2 মাস পর ওই ভিডিওটা। তো ওখানে তারপর বাসায় যাও, যে বলার নাম হচ্ছে লিখো, বায়োলজি পড়ো, মানে এই ধরনের কথাবার্তা। এন্টার ভিডিওতে শুধু খাওয়া পড়ালেখার কথা। সেই ভিডিওটা সকল বাংলাদেশে বিভিন্ন করলো যে আমি আইডিয়াল স্কুলে একটা মেয়েকে নির্যাতন করছি। আপনি দেখেন একটি নির্যাতনের কথা আছে কিনা, একটি খারাপ শব্দ আছে কিনা, সেই ভিডিওতে এখনো আছে, আপনি দেখতে পারেন, মানে একটিও কোনো খারাপ শব্দ নেই, কিন্তু ওইটা নিয়ে সব কাহিনী শুরু হলো। আমি তো বলছি খাবো না, কিছুই করবো না, মাত্র খাইতে বলছি তোমার কাছে মানে খাই, তোমার কাছে করবো না, বাস খাও, তুমি কি করছো? আরে নাটক করতেছে বল, তুমি খাবা কিন্তু দেখো খাওয়া না, দেখো খাওয়া না, তুমি সেটা দেখো খাওয়া না, আমি যদি খাইতে আমি বলতে খাই আমার বাসা খাই। তুমি ট্যালেন্ট করতেছো আমার সাথে, আমি সে ট্যালেন্টটা ভালো লাগতেছে, তোমার খাইতে বেশি খাও, আর আমার মধ্যে খাও না, হাজারো তোমাকে খাওয়াতে চাকরি করেছি, খাওয়া উচিত, আমি খাওয়াতে শিখে গেছি। তুমি জানো কার সাথে যাবো না, আমি বলছি খাইতে, আমি বলছি খাবো খাও না, আমি তোমার ভালো মতো বসতে থাকবো, জাস্ট ঠিক আছে খাও না, তোমার যেতে কথাবার্তা আমার কাছে খাইতে পারবে, আমি তোমার বাসায় যাবো, তুমি যেতে পারবা কি আসলো, পারবা? চলো বাসায় চলো, চলো তাড়াতাড়ি চলো। না তোমার মতো মাকে যাচ্ছি, আমি তোমাকে বললাম ভালো মতো, আমি বললাম খাও, আমি তো তাও যাবো না, তুমি বললাম আমি ঠিক আছে তাই আমি একটু হয়ে গেলাম। আচ্ছা না আচ্ছা না, আমি তো মানে নিয়ে আসলাম না, বাসাতে নেওয়ার নাম্বার নেই, তাড়াতাড়ি যাবে কেন? তোমাকে নামবো আমি সবটা, তুমি কাছে যাবা না, তুমি একটা ফোনে কি বলে আসলে আমি সব জানি, তুমি কি বলছো এটা শুনবা? আজকে তো 25 টাকা করতে পারি না, তুমি 25 টাকা আমাকে বলো, বললাম তো 25 টাকা ইনশাআল্লাহ। বলিস বাইরে আমি খাওয়া দিচ্ছি, তার তুমি মতন করো, আমি সেটা বলি না, আমরা বারবার খালি তার সাথে তুমি বলো এটা বুঝতে হবে, কোনো কথা বলবো কিভাবে না না কাজ কোথায়, তুমি কালকে আমাকে দেখা বাচ্চা যাবো কালকে স্কুলে যাবো না, আজকে দেখানোর জন্য কালকে আমি তোমাকে বলছিলাম, মানে তুমি খেয়াল করো, কালকে মানে দেখা হবে, বুঝতে পারো তোমাকে।
এটা বলতাম না এটাই ঠিক আছে কালকে বাচ্চা কাল ক্লাস করো বসে আমি তো কথা বলতে কলাম করে ডিস্টার্ব করছি একদম সত্যি কথা একেবারে ডিস্টার্ব করছি একদম ক্লাস করো না আমি তো 7টার সময় এই ক্লাসে তুমি আমার জন্য গেছো মিস করে তুমি সব অভিনয় করো ক্লাস তুমি মিস করে আসো আমার তো পাশে আমার তো 7:30 তোমার সাথে ঠিক আছে ওকে আমি কাছে হয়তো 7টা নাম্বার আমি তোমার এসব অভিনয় সাথে কোনো লাভ নাই একেবারে লাভ নাই তোমার অভিনয় বলছি কলকাতা বাংলা অভিনয় করতে বুঝে গেছে আরে একটু খাও এটা খাওয়া লাগবে একটু খাও আমি কোনো সুগার ড্যাডি বাছাই করিনি কিংবা তাকে চিনি বাবা বলে চিনি বাবাও বাছাই করিনি আমি আমার ভালোবাসার মানুষকে বাছাই করেছি এখানে সুগার ড্যাডি কোনো প্রশ্নই আসছে না আমি হয়তো এখন ছোট বয়সে একটা বিয়ে করেছি কিন্তু আমার বয়সটা ঠিক আছে 18 বছর আর 5 বছর পরে হলে তো বিয়েই করতাম তো আমি তো আমার পছন্দের মানুষকে হয়তো বিয়ে করতাম আমি এখনই সে বিয়েটা করেছি সেখানে অন্য মানুষের সমস্যা কোথায় আমি তো কারো কোনো ক্ষতি করছি না কিংবা আমি কোনো অসামাজিক কাজও করিনি আমি বিয়ে করেছি ভালো থাকতে চেয়েছি আমি কাউকে কোনো কটু কথাও বলিনি কাউকে নিয়ে সমালোচনা করছি না কারণ আমাকে নিয়ে কথা হচ্ছে আমি কি তাদের কোনো ক্ষতি করেছি তুমি তো আমি আগেই বললাম সুগার ড্যাডি কি এটা আমি বুঝতে হবে সুগার ড্যাডি হলো একটা মেয়ে একটা মানে একজন এজেড লোককে ভালো মানে রিলেশন করবে জামা করবে তার কাছ থেকে কিছু ফ্যাসিলিটিস নেবে তো ও তো বিয়ে করছে সুগার ড্যাডিকে কেউ বিয়ে করে বলে আবার জানা নাই আমি গুগলে সার্চ দিলাম যে ওর সুগার ড্যাডি তখন আমি দেখলাম যে সুগার ড্যাডির আমি কি তো তারপর আমি বললাম আমি তো তোমার সুগার ড্যাডি না বিকজ সুগার ড্যাডির কাছে মানুষ আসে কেন একটা বয়স্ক লোকের কাছে আসে যার টাকা পয়সা আছে তার কাছে আসে কেন মানে টাকা পয়সার জন্য আসে হ্যাঁ তো ও তো একটা ভালো ফ্যামিলির মেয়ে সে তো মানে এমন না যে তার সুগার ড্যাডি বানাইতে পারে আর আমি যদি সুগার ড্যাডি হতাম তাহলে তো আমি বিয়ে করতাম না সুগার ড্যাডি কেউ বিয়ে করে না আমার মধ্যে নেকামিটা আসে না আমি ওকে আদর করেই মোস্তাক বলেই ডাকি নাম ধরেই ডাকি অন্য কিছু না অন্য কেউ নাম ধরেই ডাকে তিশা বলেই ডাকে আমার মধ্যে নেকামিটা আসে না আমি একদম ডিরেক্ট নাম ধরে ডাকি আমি তো জানতামই না যে বিয়ের আগে ওর কি কি আছে বা ও সুগার ড্যাডি কিনা ওর কতটুকু সম্পত্তি আছে বা কতটুকু প্রপার্টি থাকলে একজন মানুষকে সুগার ড্যাডি বলা যায় আমি কিছুই জানতাম না আমার ওকে ভালো লেগেছে আমি মানুষটাকে ভালোবেসে এসেছি আমি তো কোনো সুগার ড্যাডি বা চিনি বাবা বলে ইভেন অনেকে কমেন্টে লিখে সুগার গ্র্যান্ডপা বা আমাকে অনেকে বলে সুগার বেবি আবার অনেকে লিখে সুগার মমি তো আমি এসব কিছুই না বা সেও সুগার ড্যাডি না আমরা প্রতিদিনই প্রায় একসাথে ঘুরি একসাথে খাই শপিংও করি একসাথে আমরা একসাথে শপিং করে তার অবস্থা খারাপ আমি দেখেছি যে আপনি নতুন বছরে বলেছেন আপনাদেরকে প্রায় অনেক দিন ধরে শপিং করে দেয় না আমাদের কাছে অনেক দিনের গ্যাপটা কতটুকু বলি আমরা 2 দিন করি নাই আমাদের কাছে মনে হবে যে আমরা অনেক দিন ধরে শপিং করছি না শপিং করতে ভালোবাসি হ্যাঁ ভীষণ পছন্দ করি এই আবদারটা কতটুকু ভাইয়া রাখে সব রাখে আমি যেটাই পছন্দ করি আমার বলতে হয় না সে নিজেই দিতে চায় আমি 2 দিন আগে আমার জুতা কিনতে হতো তো সামনে যেহেতু জন্মদিনে বলে অনেক কিছু কিনতে হবে জুতা লাগবে আমি এক জোড়া কিনতে গিয়েছি সে আমাকে 4 জোড়া জুতা কিনে দিয়েছে যে তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে অনেকবার বলা হয়েছে বাবাকে মাকে কিন্তু তারা দুজনই অ্যাকচুয়ালি একটু একরোখা টাইপের সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছরের কোনো আলোচনা নেই সারা বয়সে হয় না এইজটা বর্তমানে কত 60 আচ্ছা আর ভাবি আমার এবার ফেব্রুয়ারিতে 19 হবে 19-20 এর মাঝামাঝি তাহলে প্রায় 42 বছরের একটা গ্যাপ আছে তো তখন ওর বাসায় জানার পরে আমি ওর বাসায় গেলাম ও আমার কাছে আসছিল তার মানে তোমার বাসায় যাই বাই দিস টাইম জেনিফার বাসায় যে জানার পরে ওখানে বলো যে না ঠিক আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো তা আমি চলে আসলাম চলে আসার পর ওকে নিয়ে গেলো গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ে তো ঠাকুরগাঁয়ে যাওয়ার পরেও আমাকে ফোন করছে মেসেজ করছে যে আমাকে নিয়ে যাও নানানভাবে আমি নতুবা আমি বাঁচবো না এই ধরনের কথা খারাপ লেগেছে ভীষণ খারাপ লাগছিল আর আমি তাদেরকে বুঝিয়েছি যে বলেছি সে আমাকে অনেক ভালো লাগবে আমি তাকে পছন্দ করছি কিন্তু মানে বিষয়টা অনেকটা দৃষ্টিকটু লেগেছে তাদের কাছে তাই তারা বলেছে না আমরা এটা মানবো না তারা আমাকে এই জন্য ঠাকুরগাঁয়ে নিয়ে কিছুদিন রেখেছে তা আমি কি করলাম সেখান থেকে পালিয়ে চলে এসেছি আমাকে আমার বাসার সব গেট তালা বন্ধ করে দিয়েছিল আমাদের ছাদে উঠে আমি দোতলা ছাদ তো আমি দোতলায় উঠেছি উঠে আমাদের ছাদেও তালা লাগানো তো আমি ছাদের চাবিটা কোনোভাবে দেখেছি তারা এটা কোথায় রেখেছে সেখান থেকে খুলে দোতলা থেকে লাফ দিয়েছি আপনার ওখানে তো ধরেন যে লাভ দেবে তো নিজেই পাশে কনস্ট্রাকশন চলছিল যে বলো ওখান থেকে যে বালি মাটি এনে রাখছে যাতে লাভ দিলে বেশি ব্যথা না পায় ঠাকুরগাঁও থেকে আমি আমার ফোনের মাধ্যমে একটা গাড়ি সেট করেছিলাম তো আমি বাসা থেকে যখন বের হই উপর থেকে লাফ দিয়ে চলে আসি তো আমি দ্রুত যেখানে গাড়িটা দাঁড়াতে বলেছিলাম সেখানেই সে ছিল তো গাড়িটা নিয়ে ঢাকায় চলে আসি আসার পরে ওজন গাড়িতে নামলো দেখার পায়ে মানে কোনো জুতা বা স্যান্ডেল নাই তার মানে এই অবস্থা কেন তো বলো আমি এত ফাস্ট চলে আসছি লাভ দিয়ে আমার একটা আনতে পারি না তখন এক দোকান থেকে যেয়ে পাশে ওই স্যান্ডেল কিনলাম তারপরে ঈদ চলে আসলো আমরা চলে গেলাম কক্সবাজারে আমি সবাইকে বলি যে বলে যে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে আমি বললাম এটা হয়তো বাংলাদেশে এটা খুব ভালো হয়েছে আমরা মুসলমান কান্ট্রি তাই না আমরা সৌদি আরবকে বেশি ফলো করি তো সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছর নিয়ে কোনো আলোচনা হয় না সারা ওয়ার্ল্ডে হয় না আমি তাহলে মুসলিম কান্ট্রিতে তো হয়ই না এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে অনেক এরকম এজ গ্যাপে বিয়ে হয়েছে তো ধরেন আমি যদি বিয়ে না করতাম আমি ইচ্ছে করে ধরেন যদি আমার ক্যারেক্টার খারাপ হতো আমার মনে খারাপ কিছু থাকতো তা আমি তো ওর সাথে মিলেমিশে চলে যেতে পারতাম আমি কিন্তু সেটা করি না আমি অনেক সামাজিকতা অনেক সাহস নিয়ে কিন্তু সে বললো আমাকে যে আমাকে তার খুব ভালো লাগে এই হঠাৎ করে বিয়ের একটা সিদ্ধান্ত আসে তখন ওই মানে ফার্স্ট রোজা ছিল তো আসে আমার অফিসে আসলে আমার গাড়ি ছিল না
তো আমরা রিক্সাতে বিজয়নগর যাই, আমাদের বিয়েটা ইসলাম শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়। পরে আপনার যে কোর্টে বা যেভাবে প্রসিডিউর আছে সেইভাবে সব কিছু হয়। তো বিয়ে যখন আমাদের হয়ে গেল তখন অ্যাকচুয়ালি আমি তাকে তেমন কিছু দিই নাই, জাস্ট একটা ডায়মন্ডের রিং দিয়েছি আর কিছু না। আর ওজন সালাম করলো, যেহেতু কিছুই দিই না, বিয়ে করলে তো মানুষ অনেক কিছু আশা করে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে এই সালামের টাকাটা আমি, তখন আমি তাকে 1 লক্ষ টাকা একটা সালামি দিই। অনেকে বলে যে সে টাকার জন্য আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, তা আমি খুব অবাক। সে তো একটা মানে হয়তো খুব ধনী পরিবারের কেউ, কিন্তু সেটা ভালো পরিবারের মেয়ে, বুঝছেন, সে ভালোই ছিল। তো ও কিন্তু টাকার জন্য আসে না। আমাকে বারবার প্রশ্ন, তুমি কেন আসছো আমার কাছে, মানে কি? অনেকে তো অনেকে, সে বলে যে আমি তোমার সাথে কথা বলছি, আমার ভালো লাগছে, আমি ভাবছি যে এখানে আমি ভালো থাকবো, একটা মেয়ে যেটা ভালো থাকার, তুমি আমার কেয়ার করবা, এইটুকু আমি বুঝতে পারছি। ধরেন একটা ফোন আর ওই টাকা 1 লক্ষ টাকা আর একটা ডায়মন্ডের রিং, এটা কিন্তু খুব একটা বিরাট কিছু না। যে কোনো একটা সাধারণ পরিবারের বিয়ে হলো অ্যাকসেপ্ট করে না, তো মেয়েকে দেয়। আমি তো তাকে অ্যাকসেপ্ট করে না, এখন দিই নাই। এবং আমি ওকে সবসময় বলি যে তুমি আমার কি চাও, তুমি আমার 3টা জিনিস চাও। তো সে আমাকে বলে যে আমি খন্দকার মুস্তাককে চাই। বললাম বাকি? সে বলে তোমাকে পাইলে তো আমার সব পাওয়া হলো। আপনাদের বয়সের ব্যবধানটা 2 হাতেও যদি 2 হাতের কড়াইও যদি গুনি তাহলেও কিন্তু ছাড়িয়ে যাবে। এত বয়সের ব্যবধানকে ছাপিয়ে আপনারা দুজনকে ভালোবাসছেন। কি পেয়েছেন আপনি ভাইয়ার মধ্যে? আমি তার কাছে সবকিছুই পেয়েছি। একটা মেয়ের ভালো থাকতে যা যা প্রয়োজন, একটা মানুষকে যেভাবে ভালোবাসতে হয়, ঠিক সবকিছু করেছে আমার জন্য। কয় মাস ছিল মানে প্রেমটা? বেশি দিন, 1 মাস। 1 মাসের প্রেমে বিয়ে করেছেন আপনারা? 1 মাসই করে ফেলে। শুনেন, একটা গান শুনছিলাম অনেক আগে, যে তুমি চেয়েছিল জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার ভেবে দেখছি, তার উত্তর কিছু খুঁজে পাইনি। তো ওইরকমই আর কি। আমাদের এখন অবশ্য রান্না করে মানে লোকজন আছে, তো সবই, তারপরেও ধরেন অনেক রাত হয়তো অনেক জায়গায় আছে, কোনো মুভি দেখছি, আমার একটু খোঁজা আসছে, সে কিন্তু কিচেনে চলে যায়, যে আমার জন্য যে কোনো একটা কিছু নাস্তা টাস্তা রেডি করে ফেলে। আমি চাই আমার সে করে, ট্রাই করে, আর আমি হ্যাপি। বাহ, বেশ ভালো। আর খুব ছোট বয়সে অনেক দায়িত্ব নিয়েছেন। এই যে প্রত্যেকের বেশি ধরে দেখি ফেসবুকে ঢুকতে পারি না, কোথাও যেতে পারি না, শুধু আইডিয়াল এরকম হচ্ছে, বুঝছেন। তাহলে আমি থুর আইডিয়াল থাকতামই না। আর আমাদের মেয়াদ শেষ, যখন পদত্যাগ করছি তার মানে মেয়াদ শেষের 1 মাস আগে মানে সম্ভবত। আমি দেখি এটাতে শেষ হয় কিনা, কিন্তু তারপরে দেখি না, পদত্যাগ করার পর আরো বেশি নিউজ হচ্ছে। এখন বলে যে আমার বয়স 60 বছর। তো 2001-এ আমার বয়স তো আরো কত বছর কম ছিল, 20-25 বছর। 2001 আমি মেম্বার ছিলাম, 12তে মেম্বার ছিলাম, 11-12। তখন তো এই ধরনের ঘটনা হয় নাই। ধরেন আমার যদি এসবে ইচ্ছা থাকতো, তখন তার যখন আমার বয়স 38 বছর, তখন তো হয় নাই। তারপরে বিকরণা স্কুল, একটা মেয়েদের স্কুল, ওখানে আমি মেম্বার ছিলাম, কোনো কাহিনী তো আমি শুনি নাই। আপনার কি কখনো মনে হয় যে আমি আবেগের বশে করেছি, ভবিষ্যৎটা কি হবে ভেবে দেখেছেন এটা কখনো? আবেগের বসে বলতে কি, আমার তাকে পছন্দ হয়েছে, আমি বিয়ে করেছি। ভবিষ্যৎটা ভেবে দেখছি, আমিও দেখছি, আমি যতটা না দেখছি সে আমার থেকে আরো বেশি দেখছে। সে আমাকে সম্পূর্ণভাবে সেটেল করে দিতে চায়। সে বলছে তুমি এটা পড়ো, এখানে যাও, এই কাজটা করো, মানে যেটা আমার জন্য ভালো, যেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো, সে সম্পূর্ণভাবে সেই দায়িত্ব নিচ্ছে। তাহলে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। ইসলাম ধর্মে কি আছে যে এত বছর বিয়ে করতে হবে? ভাবির খুনসুটি বা কি বিষয়গুলো আপনার ভালো লাগে বেশি? না, যে সাংসারিক জীবন তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। তারপরে অনেক সময় রাগ হয় না, সেটা না, রাগ হয় কে রাগ করে বেশি? না, দুজনই করে, মানে ওইরকম না। হয়তো ধরেন আমি বললাম যে চলো তাড়াতাড়ি রেডি হও, অত 10 মিনিট দেরি হচ্ছে। হ্যাঁ, আমি কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন, তুমি তো এমনি সুন্দর, সাজা দরকার কি? কোনো মনে হয় না যে মানে যেহেতু ওনার বয়স কম, ভালোবাসা মানে তো হারিয়ে যাওয়ার ভয়টা, তাই না? তো প্রেমে পড়তে পারে, আবার এই সংশয় কি আপনার মধ্যে থাকে? আমার একেবারেই নাই। আমি আপনাকে বলি, ওকে যে থাকার সে থাকবে, যে থাকার না সে থাকবে না। আমি বলি যে আমার দরজা সবসময় খোলা। ও যদি কখনো মনে করে যে আমার থাকবে, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো বাধাই দিব না। যেমন যে হাইকোর্টে বা বিভিন্ন কোর্টে আমরা গেছি, তখন ওর একটা স্টেটমেন্ট নেয় বাইশ ধারা, তো সবাই টেনশন করছে যে ও কি বলে, কারণ ওইটা খুবই ইম্পর্টেন্ট 22 ধারা যাওয়ার মধ্যে। কিন্তু আমি বলছি যে আমি একটা 100% কনফিডেন্স ছিল আমার যে সে আমার পক্ষেই বলবে, এবং সে আমার পক্ষেই বলছে সবকিছু। আমি যতদিন বেঁচে থাকবো, এটা আমার বিশ্বাস। আবার মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়, মানে সে অন্য কিছু করবে না, এটা আমার বিশ্বাস। কোনো স্মৃতি কি আছে এরকম যে প্রেমের সময়, যদিও অল্প সময়ের প্রেমের সময় কোনো ছোট্ট ছোট্ট স্মৃতি? তাই দিন ঈদ চলে এসেছে, যখন আমি তাকে বললাম যে ঈদে কি দেওয়া যায়, সে তো আমাকে অনেক কিছু গিফট করতে চায়, কিন্তু আমি কি দিব? আমার তো আসলে তখন তেমন কিছু ছিল না, ছোট ছোট অল্প কিছু ছিল জমানো। তার হাতের ঘড়িটা দেখলাম যে বেশ সুন্দর। আমি বললাম যে কত দিয়ে কিনেছো? সে বেশ অ্যামাউন্টের একটা ঘড়ি পরে। মনে হলো আমি একটা কিছু দিই, আমি একটা নিয়ে এসেছিলাম ছোট একটা ঘড়ি। বললাম যে এটা তুমি পরবা কিনা আমি জানি না, এটা অত প্রাইসে কিছু না। তখন তাকে দেখালাম, বলো যে না, এটাই আমার কাছে সবচেয়ে দামি একটা ঘড়ি। এই এরকম কি আমাদের সামনে? হ্যাঁ, একটু দেখতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা হচ্ছে সেই ঘড়ি। তখন তো আপনি কলেজে পড়তেন, তাহলে আপনার কাছে তো অত বেশি টাকা না থাকার কথা না, তাই না? জি। তো এটা তো দেখে মনে হচ্ছে দামি ঘড়ি। তো টাকাটা কিভাবে ম্যানেজ করলেন তখন? বিভিন্ন সালামি টালামি অনেক বছরের এসব। যেমন একদিন বললাম রোজার সময় বিয়ে হয়েছে আমাদের, তো হালিম খাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি আমিও হালিম খাবো। তো ওর বাসাটা যেতে পারছি না, আমি বললাম যে তুমি এক কাজ করো, 2টা প্লেট নাও, একবার এই প্লেটে খাবা, আরেকবার ওই প্লেটে খাবা। তাহলে আমি ভাববো যে আমি খাচ্ছি, এবং সেটা তুমি আমাকে ছবি দাও। তো সে ওইভাবে সে হালিম খেলো। এই বয়সে এত রোমান্টিকতা আসে কিভাবে ভাই? বয়সটা অ্যাকচুয়ালি আমি সবাই জানে, বুঝছেন। আমি বলি যে আমি জননন্দিত মহান রাজা। নরসিংদীতে সবাই কিন্তু জানে আমি রাজা, এবং আমার বার্থডে খুব ঘটা করে হয়। এবং আমি বলি আমার বয়স 37, মানসিক দিক দিয়ে 37,
এবং আমার বয়স বাড়ে না, ওই জায়গায় থেমে আছে। আমাকে সে খুবই একটা ছোট্ট চিঠি দিয়েছিল, ছোট্ট চিঠিটা আমি নিয়ে এসেছি। আচ্ছা, আমরা কি দেখতে পারি সেটা? তো ও হুমায়ুন আহমেদকে খুব পছন্দ করে, আমিও হুমায়ুন আহমেদকে খুব পছন্দ করি। হুমায়ুন আহমেদ যখন শাওনকে বিয়ে করলো, আমি খুব মাইন্ড করলাম যে এই বয়সে বিয়ে করলো। তখন হুমায়ুন আহমেদ পত্রিকা ওনার একটা লেখা আছে, আমি পরে পড়লাম। উনি সেখানে ব্যাখ্যা করলো কেন শাওনকে উনি বিয়ে করলো। তো আমি কনভিন্স যে আসলে মানুষের জীবনে অনেক কিছু হয়, যে একটা পর্যায়ে তাকে অনেক কিছু করতে হয়। আমার লাইফটা অনেকটা ওইরকমই। তো হুমায়ুন আহমেদ আমাকে চিঠিটা, এবং ছোট্ট কথা, যে ছোট্ট একটা চিঠি, হ্যাঁ আপনি একটু পড়ে শোনান ভাইয়া। হ্যাঁ, সে লিখছিল যে হুমায়ুন স্যারের কথা, হুমায়ুন স্যারের কথা, যে সবাইকে মুগ্ধ করে সে নিজের মানুষকে মুগ্ধ করতে পারে না। তবে 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 তুমি আমাকে মুগ্ধ করেছো, আমি তোমার সাথে থাকবো। এই চিঠি আমি অনেকবার পড়ছি, ছোট্ট চিঠি, কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আপনারা যখন বাইরে যাচ্ছেন, দোকানদার বা কেউ একজন বলে ফেললো যে বাবা মেয়ে বা ওইরকম কিছু হয় নাই। যেমন চিনি অনেকে বলে যে ভাই চিনি আপনাকে, কোনো পরিকল্পনা আছে যে বাচ্চা নেবেন বা না সেটা তো সংসার শুরু করবেন আবার? এখন তো সে স্টুডেন্ট, বুঝছেন না, সে পড়ছে, তারপরে কম্পিউটার হোক, আর এটা অন প্রসেস যা হয় তা হবে আর কি, বুঝছেন। মানে এটা নিয়ে কোনো এই বাচ্চা টাচ্চা মানে বিষয়ে এখনো তেমন কোনো সিদ্ধান্ত আমরা যাইনি, কারণ সে স্টুডেন্ট, সে পড়ছে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, আমার তো পরীক্ষা সামনে। আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স 48 to 50। না আমি বলি ওর বাবা বয়সটা আমি বলি, ওনার 72-তে ওনার জন্ম, আমি যতদূর জানি। তো 72 হলে কথা হয়, বের করে নেন। তো যাই হোক, মানে বোঝা যাচ্ছে যে আপনি ওনার বাবার বয়সের থেকেও বড়। বড়, তো 27 এই ব্যাপারে তো বছর আপনাদের বড়। 7 বছর বড়। সামনে এটা ইনফরমেশন আপনি আমাকে প্রশ্ন করেছেন, এভাবে আমাকে কেউ কিছু কোনোদিন বলেন। আমি আসলে দুঃখিত, আমি অভয় নিয়েই প্রশ্নটা করেছি। সত্য সবসময় সত্য, একটি মিথ্যা কথাকে 10টি সত্য কথা দিয়ে ঢাকা যায় না। আমি লড়ে খেলি আবার, মানে প্রতি রাত্রি লড়ে খেলি, আর ও হাঁটতে থাকে। হ্যাঁ হাঁটতে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সে খুব চোরামি করে লুডো খেলায়। না, তো আমি তো বাচ্চা মানুষ, আমি পোলা ভালো একটা বাচ্চা, আমি তো আর অত বুঝি না সে কখন গুটি তুলে ফেলে, কখন কি করে ফেলে, আমি কিছুই বুঝতে আমার পারি এখানে না। আপত্তি আছে এই কথা। হ্যাঁ জামাটা যে পছন্দ করেছিলেন কিনে দিয়েছে? গতকালকে আজকেই কিনে দিয়েছে সকালবেলা, আমাকে আমার বার্থডে ড্রেস আজকে কিনে দিয়েছে। আপনার বার্থডে কবে? 25 ফেব্রুয়ারি। হ্যাপি বার্থডে। না, ও বললো কি যে আমি একটা গাউন পরবো। আমি বললাম গাউন পরবা? বলে আমার শখ। ঠিক আছে গাউন পরো, শখ যদি থাকে। তো বললাম ঠিক আছে। আমি বললাম আমার কি শখ আছে, মজা করেই বললাম। তো গাউন অলরেডি আজকে এসে অর্ডার দিয়েছে, গাউনটা আজকে দিয়ে গেছে বাসায়। ওই যে একটা পাখা, আপনার পিছনে পাখা লাগায় না, তা আমি বলছি তোমাকে পাখা পড়তে হবে। আমি একটা ফেসবুকে দিয়েছি, উঠতে থাকে পাখা। তো বলে আমি তোমার যখন গাউন পরার শখ তোমাকে পাখাও লাগাইতে হবে। আসলে স্ট্রাগল করেছি আমি মেইনলি যখন ভিকটিম সাপোর্ট সেন্টারে যাই তখন, আর আমাকে যখন ঠাকুরগাঁয় নিয়ে যায় তখন, এই দুটো সময় আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি। আমি একটা কথা মানে সবাইকে বলতে চাই, যদি আপনার মাধ্যমে সম্ভব হয়, আমাদের মানুষ হিসেবে মানুষের প্রতি পারস্পরিক একটা রেসপেক্ট থাকবে, তাই না? আপনার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। আমাকে আপনার ভালো লাগে এমন করে কথা নয়, আপনি কেমন ভালো লাগবেন কথা, কিন্তু সেটা আপনার রেসপেক্ট দিয়ে কথা বলবো, তাই না? এমন শব্দ চয়ন করে যেটা খুবই আপত্তিকর। আপনি যখন কোনো কমেন্ট করবেন পাবলিকলি, সেখানে আপনার নিজেরও তো একটা পরিচয় আছে, তাই না? তো আমি সবাইকে বলবো যে আপনারা কমেন্ট করেন, কোনো অসুবিধা নেই, যেহেতু পাবলিক, কিন্তু ওই শালীনতা বজায় রেখে। উনি আইন মেনে করেছে, দেশের আইন সংবিধানে আছে, মুসলিম আইনে আছে, জেনা তো করে নাই, হ্যাঁ হালাল কাজ করেছে। তো তোমাদের গায়ে তো লাগে কেন? আমি সবসময় বলি যে আমি মানুষকে ভালোবাসি। আমি আমার একটা স্লোগান আছে যে ভালোবাসা অবিরাম। আমি চাই সবার জীবন সুন্দর হোক, সবার অনেক ভালো থাকুক। আসলে আমি সবাইকে বলবো যে সবাই নিজের মতো ভালো থাকে। আমরা যে অন্যের পিছনে রাখি, অন্যকে নিয়ে একটা কটু কথা বলি, এটা তো আমাদের পার্সোনাল কোনো লাভ হয় না। তো আমি চাই না যে কেউ কাউকে নিয়ে কোনো সমালোচনা করুক, কারো খারাপ কোনো দিক তুলে ধরুক। কারণ আমি তো কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি, কারোর সাথে খারাপ আচরণ করি না। এমন আমার যে হেল্পিং হ্যান্ড, তার সাথে আমি খুব ভালো আচরণ করি, চেষ্টা করি সবার সাথে ভালো থাকতে। তো কারোর সম্পর্কে না জেনে, কারো লাইফ জার্নি সম্পর্কে না জেনে খারাপ কোনো কমেন্ট করা মনে হয় না ঠিক। বড় হয়ে কি হতে চান? এখনো বলছি বড় হয়ে। আসলে ভাইয়া তো নিজে বিজনেসম্যান, আপনি কি হতে চান? আমি বড় হয়ে একজন লয়ার হতে চাই, কারণ এত কোর্ট দেখেছি, কোর্টের এত বিষয় দেখেছি যে মনে হচ্ছে এখন ল প্রফেশন নিলে আমি ভালো করবো। দিয়েছে কি হাওয়া হয়েছে পুরো কই